আজ নেইলস, হ্যাঁ, পড়ো। চন্দ্রিমা, চন্দ্রিমা খুব ভালো পড়ছিল। পড়ো। Nails. Human nails are equivalent to the claws, horns, and hooves of animals. তো বলছে হিউম্যান নেল মানুষের জন্য সেগুলো হচ্ছে এটা ওই ক্লজ আর যে জন্তুদের মধ্যে যেগুলো কি ক্ল থাকে না মানে সেগুলোর মতন বলছে আর হর্ন মানে শিং যেটা বলছে আর হুক তোর ঘোড়ার থাকে খুর যেটা বলে ওরকম মানে ওগুলো সাথে একই রকম মিল হুম। আর derived from the same cells as epidermis and hair. These are hard, horny, keratin plates that protect the tips of the finger and toes. তো বলছে যে এগুলো এপিডার্মিসের মানে হেয়ার আর এপিডার্মিসের যে হচ্ছে একই রকম সেল তৈরি হয় আর এগুলো শক্ত হয় আর হর্নি মানে এগুলো হচ্ছে মানে খসখসে একটু হয় সারফেসটা স্মুথ হয় না কেরাটিন প্লেট যেগুলো হচ্ছে আমাদের ফিঙ্গার টিপ আর চোখটাকে প্রোটেক্ট করে The root of the nail is embedded in the skin and covered by the cuticle, which forms the hemispherical area called the uvula. The বলছে কি না এখানে বলছে root of the nail মানে নীলের যে মুখের যে পুরোটা সেটা বলছে স্কিনের মধ্যে আর কি ঢোকানো থাকে এমবেড কিছুটা মানে ভেতর থেকে থাকে আর যদি কভার থাকে কিউটিক্যাল দিয়ে কিউটিক্যাল দিয়ে কভার থাকে যেটা বলছে একটা হেমিস্ফেরিক্যাল পেল এরিয়া মানে একটা ওই হেমিস্ফিয়ার মানে একটা ওই গোলাকৃতি ধরনের একটা কি একটা ফ্যাকাশে একটা ইয়ে থাকে যেটাকে বলতে লিওনিনটা ছবিতে যেটা দেখিয়েছে আর হচ্ছে the nail plate is the exposed part that have grown out from the nail bed the basal layer of the epidermis তো বলছে নেল প্লেট যেটা হচ্ছে এক্সপোজ যেটা বাইরের যে থাকে যেটা আর কি উপরের অংশটা সেটা হচ্ছে যে গ্রোন আউট ফ্রম দ্য নেল বেড সেটা নেল বেড থেকে বাইরে থেকে গ্রো করতে থাকে আর the basal যে লেয়ারটা সেটা হচ্ছে basal layer epidermis epidermis যে basal layer সেখান থেকে গ্রো করতে থাকে বাইরের দিকে So fingernails grow more quickly than the toenails and growth is faster when the environment temperature is high. তো হচ্ছে ফিঙ্গার মানে আমাদের হাতের যে আঙুলগুলো থাকে সেগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি কুইকলি গ্রো করে পায়ের নখের থেকে আর তার গ্রোথ হচ্ছে অনেক বেশি ফাস্ট হয় যখন হচ্ছে আমাদের মানে বাইরের যে টেম্পারেচার পরিবেশের তাপমাত্রা যখন হাই থাকে আমার আঙ্গুলের নখ খুব বড় হয় খুব। তাহলে এ পর্যন্ত বোঝা গেল। এবার আমরা পুরো ফাংশন অফ দ্য স্কিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্কিনের কাজ কি। স্কিনের কাজ তোমরা কম বেশি একটু একটু শুনেছো। বডির টেম্পারেচার রেগুলেট করা, তারপর যেভাবে ফুসফুস এবং কিডনি রেচন ত্যাগ করতে সাহায্য করে সেরকম স্কিনও কিন্তু এক্সট্রা এক্সক্রিটরি সিস্টেম তোমরা পড়েছিলে অল্প স্বল্প এটা ক্লাস 9 এর থার্ড চ্যাপ্টারে জৈবনিক প্রক্রিয়ায়। তো এবার আমরা ডিটেলস জানবো যে স্কিনের ফাংশনটা কি। পড়ো চন্দ্রিমা। Functions of the skin. Skin has several important and varied functions that are explored below. Protection. The skin forms a relatively waterproof layer provided mainly by superficial keratinous layer which protects the deeper, more delicate structures. তো বলছে কি স্কিন হয় কি বলছে রিলেটিভলি মানে আর কি তুলনামূলকভাবে একটা ওয়াটারপ্রুফ লেয়ার ফর্ম করে তৈরি করে যেটা হচ্ছে হচ্ছে যে এর যে উপরে যে সুপারফিশিয়াল যে কেরাটিনাস যে লেয়ারটা থাকছে সেটা হচ্ছে কি তোমার বাইরের যে মানে ভিতরের যে লেয়ারটা যে ডিপার যে লেয়ারটা আছে সেটা আর একটা সূক্ষ্ম যে স্ট্রাকচার যেগুলো থাকে সেটাকে প্রোটেক্ট করে আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ লেয়ার মোটামুটি ভাবে As an important non-specific defense mechanism, it acts as a barrier against invasion by microorganisms. তো বলছে যে মানে মোটামুটি as an important non-specific তো বলছে একটা কি non-specific defense mechanism হিসাবে হচ্ছে এটা আর কি বাধা দেয় কি কি কোন কোনগুলোর বিরুদ্ধে সেগুলো বলেছে পরপর ভাবে ইনভেশন অফ মাইক্রো অর্গানিজমস তো যেটা আমরা জানি যে ফার্স্ট ডিফেন্স লাইন মানে যেটা আমাদের পড়বে সেটা স্কিন সেটা বলেছে যে বাইরের যে মাইক্রো অর্গানিজমকে শরীরে ঢুকতে বাধা দিচ্ছে আর ফিজিক্যাল এজেন্টস এক্সাম্পল মাইল্ড ট্রমা আলট্রাভায়োলেট আর বলছে ফিজিক্যাল এজেন্ট যেমন হচ্ছে যে মাইল্ড ট্রমা আর আলট্রাভায়োলেট রে যেটা সেটা ছিল শরীরে ঢুকতে বাধা দিচ্ছে স্কিন আর কেমিক্যালস আর ডিহাইড্রেশন এগুলো এগেইনস্ট একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে আচ্ছা আলট্রাভায়োলেট রে থেকে স্পেসিফিক্যালি কি আমাদেরকে রক্ষা করে? সেটা তো ওজোন লেয়ার এনভায়রনমেন্ট না 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 স্কিনের মেলানিন পড়েছিলে না তোমরা মেলানিন তারপর মেলানিন হ্যাঁ 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 তারপর পড়ো the dermis contains melanocytes and specialized immune cells called dendritic
Langerhans cells. তো এখানেই তো বলছে যে that Darwin's contain Darwin's বলে থাকে বা আমাদের melanocyte cells আর specialized immune cells যেটার নাম dendrite বা Langerhans cells. হ্যাঁ, মেলানোসাইট কি করে বলো? মেলানোসাইট মেলানিন ক্ষরণ করে। আর এই যে স্পেশালাইজ ইমিউন সেলের কাজ কি? বাইরে থেকে যদি কোনো মাইক্রো অর্গানিজমের ইনভেশন হয়, হুম, আচ্ছা এগুলো তো তোমরা পড়েছো, ইনভেশন কি, ইনফেকশন কি, কন্টামিনেশন কি, মনে পড়ে কোথায় পড়েছিলে? হ্যাঁ পড়েছি, ফান্ডামেন্টালও আছে এটা মধ্যে। কমিউনিটি হেলথ নার্সিং এ এপিডেমিওলজি চ্যাপ্টারে যে ইনভেশন মানে কি, ইনফেকশন মানে কি, কন্টামিনেশন মানে কি, প্রত্যেকটা জিনিস আলাদা। ইনভেশন মানে কোনো কিছু ভেদ করে ঢুকে যাবে, স্কিন ভেদ করে যদি কোনো মাইক্রো অর্গানিজম ঢুকে যায় তাকে তো মারতে হবে। সেজন্য সেখানেও একটা ডিফেন্স মেকানিজম থাকে। সেটা কি? কে থাকে? ল্যাঙ্গারহ্যান্স সেল থাকে, ডেনড্রাইটিক ল্যাঙ্গারহ্যান্স সেল। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ল্যাঙ্গারহ্যান্স সেল কোথায় দেখা যায়? চারটা অপশন দিয়ে দিতেই পারে যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামে। এটাকে হাইলাইট করো ল্যাঙ্গারহ্যান্স সেলকে। আর মেলানোসাইট তো জানোই, এটা যদি তুমি না তাও বলতে পারবে, মেলানিন ক্ষরণ করে মেলানোসাইট সেল, শুনেই বোঝা যায়। চল তারপরে পড়ো। Melanocytes secrete pigment melanin which protects against harmful ultraviolet rays in sunlight. তো ওটা হচ্ছে melanocyte melanin pigment টা secrete করে, ক্ষরণ করে, আর যেটা আমাদের হচ্ছে ক্ষতিকারক ওই আল্ট্রাভায়োলেট রে থাকে, রশ্মি যেটা সূর্যের আলোর মধ্যে, সেটা থেকে অনেক সুরক্ষা দেয়। আর Langerhans cells are a type of thick macrophage. তো বলছে যে আমাদের ল্যাঙ্গারহ্যান্স সেল হচ্ছে এটা একটা টিপিক ম্যাক্রোফ্যাগ, যেটা হচ্ছে phagocyte including antigens and present antigen to T lymphocytes, thus stimulating an immune response against invading microorganisms. তো বলছে যে ল্যাঙ্গারহ্যান্স সেল কি করছে যে এটাকে ম্যাক্রোফ্যাগ ম্যাক্রোফ্যাগ আর হচ্ছে বলছে এটা হচ্ছে ফ্যাগোসাইটিস ফ্যাগোসাইটিক যে প্রসেসটা আর কি, বলছে যে শুধু কি বাইরে থেকে অ্যান্টিজেন গুলো আসে আর প্রেজেন্ট যে অ্যান্টিজেন যেগুলো থাকে টি লিম্ফোসাইট সেগুলোকে হচ্ছে ফ্যাগোসাইট করে ইনভলভ করে নেয়, আর এভাবে যে ইমিউনিটি রেসপন্স সেটাকে স্টিমুলেট করে যে কোনো রকমের বাইরে থাকে যে আমাদের ফরেন যে পার্টিকেল যে মাইক্রোঅর্গানিজম সেগুলোর এগেইনস্টে। ভেরি গুড। ম্যাক্রোফেজ কাকে বলে? ওটা আগে যে বলছিলাম যে যেগুলো হচ্ছে ওই যে মানে ফরেন কোনো পার্টিকেল বা কোনো ডেড সেলস থেকে ইনভলভ করে নেয়। কোন ডব্লিউবিসি কে, কোন ডব্লিউবিসি গুলোকে ম্যাক্রোফেজ বলে? হোয়াইট ব্লাড সেল। স্পেসিফিক্যালি কোনটা? মনোসাইট। মনোসাইট কে বলা হয় ম্যাক্রোফেজ। ঠিক আছে, তবে পড়ো। আমাদের sensory nerve endings to the dermis enable very accurate perception, discrimination and location of internal and external stimuli. তো বলছে কি যে এখানে যথেষ্ট পরিমাণে সেন্সরি নার্ভ এন্ডিং থাকে ডার্মিস লেয়ারের মধ্যে, যেগুলো হচ্ছে মানে আমাদের মানে যথাযথভাবে পারসেপশন, মানে বাইরের যে স্টিমুলেশন বা বাইরের যে আর কি মানে যে বিভিন্ন রকম যে যেগুলো সেন্স করতে পারে স্কিনের থ্রু দিয়ে, সেগুলোকে বুঝতে সাহায্য করছে। আর ডিস্ট্রিবিউশন এন্ড লোকেশন অফ ইন্টারনাল এন্ড এক্সটার্নাল স্টিমিউলি। আর বলছে তোমাদের মানে কোনটা ভেতরের যে একটা আর কি যে স্টিমুলেশন আর কোনটা বাইরের স্টিমুলেশন, যেমন বা অন্য কোনো টেম্পারেচার ডিফারেন্স এগুলো ধরনের সেগুলোকে বলছে মানে পৃথক করতে সাহায্য করছে। মোট কথা ডার্মিস লেভেলে, ডার্মিস লেয়ারের আরেকটা বৈশিষ্ট্য, ডার্মিস লেয়ারে নার্ভ থাকে, নার্ভ এন্ডিংস থাকে, যে নার্ভ এন্ডিংস গুলি আমাদের পেইন থেকে শুরু করে বিভিন্ন রকমের পারসেপশন, বিভিন্ন রকমের ফিলিংস নিতে আর কি গ্রহণ করতে সাহায্য করে। ঠিক আছে, এবার যেটা আমরা চলে আসবো রেগুলেশন অফ বডি টেম্পারেচার। ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে ব্যাপারটা বুঝবে যে কি করে বডি টেম্পারেচারটা রেগুলেট হয়। বডি টেম্পারেচার রেগুলেট হওয়াটাও একটা ডিফেন্স মেকানিজম, আর খুব ইম্পর্টেন্ট এটা। পড়ো। Regulation of body temperature. Core body temperature remains fairly constant at around 36.8 degrees centigrade across a wide range of environmental temperature, ensuring that optimal range of enzyme activity required for metabolism maintained. তো বলছে আমাদের যে কোর বডি টেম্পারেচার সেটা হচ্ছে মোটামুটি ভাবে 36.8 ডিগ্রি সেলসিয়াস থাকে। কোর মানে? মানে কোর বলতে কোর মানে হচ্ছে শরীরের মধ্যে যে টেম্পারেচার, শরীরের ভেতরে, মধ্যে না, শরীরের ভেতরে। পুরো যেটা হয় সারফেস টেম্পারেচার কোর টেম্পারেচার। হ্যাঁ, ভেরি গুড। মনে করো সারফেস টেম্পারেচার বলতে কি বোঝায় তোমার, আমি একজিলাতে একটা ইয়ে ধরলাম, থার্মোমিটার ধরলাম, যে টেম্পারেচারটা পাবো সেটা কি টেম্পারেচার? সেটা তোমার সারফেস টেম্পারেচার। কোর বলতে একদম ভেতরের, একদম ভেতরের বলতে রক্তের টেম্পারেচার, আর লিভার একটা অর্গান, ভেতরের টেম্পারেচার। তো সেই কোর টেম্পারেচার থেকেই টেম্পারেচারটা বাইরে আসে, সারফেসে এসে সেখান থেকে
তোমার পরিবহন পরিচালন এইসব পদ্ধতি বাংলায় বলা হয়। এই পদ্ধতির মাধ্যমে টেম্পারেচারটা বাতাসে চলে যায়। তো এইভাবে করে টেম্পারেচারটা মেনটেন হয়। তাহলে কি বলছি, কোর বডি টেম্পারেচার রিমেইন ফেয়ারলি কনস্ট্যান্ট অ্যাট অ্যারাউন্ড 36.8 ডিগ্রি সেন্টিগ্রেড। তা আমরা কি জানি নরমাল বডি টেম্পারেচার কত? 37। very very to হ্যাঁ তাহলে একটু বেশি আছে, কোর মানে একটু বেশি হবে। আমরা থার্মোমিটার দিয়ে যেটা মাপি সেটা 37, তাই না? 37 একদম অ্যাকুরেট না, একটু কম বেশি থাকবে। 36.8। আরে মিউট করো, তুমি মিউট করো, মিউট করো। তাহলে 1.8 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি থাকছে কোর টেম্পারেচার। এটা কিন্তু মনে রাখার বিষয়, ঠিক আছে? এটাকে হাইলাইট করে রাখো। তারপরে বলছে যে এনশিওরিং দ্যাট অপটিমাল রেঞ্জ ফর এনজাইম অ্যাক্টিভিটি রিকোয়ার ফর মেটাবলিজম ইজ মেইনটেইন। তাহলে তোমার যদি কোর টেম্পারেচারটা যদি 36.8 বা তার কাছাকাছি না থাকে, তাহলে তোমার এনজাইম গুলো কাজই করবে না। কয়েকটা এনজাইমের নাম বলো, এক দুটো এনজাইমের। যেমন প্রোটিওলাইটিক এনজাইম, মানে প্রোটিনকে ভাঙে। যেমন প্রোটিনকে কে ভাঙে? পেপসিনোজেন, তাই না? কার্বোহাইড্রেটকে কে ভাঙে? অ্যামাইলেজ, তাই না? তো এইসব যে এনজাইম গুলো রয়েছে, যেগুলো বিভিন্ন ধরনের খাবারকে পরিপাক করতে সাহায্য করে, তারা কাজই করবে না যদি বডি টেম্পারেচার, কোর টেম্পারেচারটা এরকম যদি না থাকে 36.8 বা তার কাছাকাছি। In healthy, variation are usually limited to between 0.5 and 0.75 degrees. ওই যে বললাম একটু ভ্যারি সবার ক্ষেত্রে যে এক হবে তা নয়। অলদো টেম্পারেচার রাইজ স্লাইটলি ইন দ্য ইভিনিং ডিউরিং এক্সারসাইজ। তো বলছে ইভিনিং এর সময় হালকা বডি টেম্পারেচার একাই বাড়ে, ডিউরিং এক্সারসাইজ তো বাড়েই, তুমি শরীরকে খাটাচ্ছ, টেম্পারেচার বাড়বে। অ্যান্ড উমেন জাস্ট আফটার ওভুলেশন। ওভুলেশন মানে জানো কি? জানো কি ওভুলেশন মানে? তোমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়িয়েছি। হ্যালো, হ্যাঁ স্যার ওটা তো পড়ানো হয়ে গেছে, বলো ওভুলেশন মানে কি? ওভুলেশন মানে যখন ওই ওভামটা যখন হচ্ছে ওই এ থেকে যখন আর কি গ্রাফিয়ান ফলিকল থেকে যখন রাপচার করে। এটা কোন সময় হয়? 14th ডে, 14th ডে, তাই না? এটা মেনস্ট্রুয়াল সাইকেলের 14th ডে, মানে মাঝামাঝি। একদম 14-এ কারোরই হয় না, একটু আগে পিছে হয়। এবার সায়েন্স পড়াতে গেলে বইতে তো ভাই কিছু লিখতে হবে, ওই জন্য লেখা থাকে 14th ডে। গ্রাফিয়ান ফলিকল থেকে যখন ওভামটা রাপচার করে সেটাকে বলে ওভুলেশন। ওভুলেশনের সময় কিন্তু বডি টেম্পারেচার বাড়ে। ভেরি ইম্পর্টেন্ট একটা কথা হাইলাইট করো, পরীক্ষায় থাকে যে ফিজিওলজিক্যাল এরকম কোশ্চেন থাকবে, প্যাথোলজিক্যালি ইনক্রিজ করে বডি টেম্পারেচার কখন? ইনফ্লামেশনে, জ্বরে, বিভিন্ন ইনফেকশনে। বলবে ফিজিওলজিক্যালি। ফিজিওলজিক্যাল মানে কি? কোনো রকম কোনো অসুবিধা নেই। প্যাথোলজি মানে অসুবিধা। প্যাথোলজি মানে টিস্যুতে বা সেলে কিছু একটা ঘটনা ঘটেছে, অসুস্থ হয়েছে। ফিজিওলজি মানে সুস্থ অবস্থা, কোনো রকম কোনো অসুবিধা নেই। তাহলে ফিজিওলজিক্যালি বডি টেম্পারেচার ইনক্রিজ করে কোন কন্ডিশনে? একটা তো এক্সারসাইজ আছে, এটা সব পারবে। ওভিলেশন, ভেরি ইম্পর্টেন্ট। ওভুলেশনের সময় কিন্তু বডি টেম্পারেচার বেড়ে যায়, অল্প বাড়ে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। টু মেইনটেইন দিস কনস্ট্যান্ট টেম্পারেচার, এ নেগেটিভ ফিডব্যাক সিস্টেম রেগুলেট দ্য ব্যালেন্স বিটুইন হিট প্রোডাকশন ইন দ্য বডি অ্যান্ড হিট লস টু দ্য এনভায়রনমেন্ট। কখনো টেম্পারেচার বেড়ে যাবে, কখনো টেম্পারেচার কমে যাবে। এটা কন্ট্রোল হবে একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের দ্বারা। এটা হরমোন চ্যাপ্টারে আমি খুব ডিটেলসে বলেছি, খুব সুন্দরভাবে বুঝিয়েছি। মনে আছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, পজিটিভ ফিডব্যাক মেকানিজম? হ্যাঁ স্যার একটু যদি একটা ছোট্ট একটা এক্সাম্পল দাও 2 লাইনে, খুশি হবো। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হচ্ছে যখন কোনো একটা আর কি হরমোন যখন তো মানে তার রাইজ করতে লেভেলটা হচ্ছে বাড়ছে এবারে যখন তার যে পার্টিকুলার যে ফাংশন যখন সেটা কি ফুলফিল হয়ে যাবে তখন সেটা আপটেক হয়ে যাবে। তো এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আর পজিটিভ মানে হচ্ছে সেটা যে সিলেক্ট করতে করতে তার যে কাজটা সেটা ফুলফিল হয়ে গেল, তাতে করে তার যে আর কি যে লেভেলটা তার সিকুয়েশনটা আরো বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। ভেরি গুড। পজিটিভ মানে বাড়তেই থাকবে, নেগেটিভ মানে প্রথমে বাড়বে তারপর আবার কমবে। কেন? ওটা হয়ে গেছে তো, ফুলফিল হয়ে গেল। টিএসএইচ ক্ষরণ হচ্ছে থাইরয়েড, টিএসএইচ হচ্ছে তোমার আসছে তোমার পিটুইটারি থেকে। তাহলে যখন শরীরের T3 T4 কম, ভালো করে শোনো, T3 T4 ব্লাডে কম, সিগন্যাল যাবে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস টিআরএইচ রিলিজ করবে, বলবে এই পিটুইটারি টিএসএইচ বের কর আর থাইরয়েড গ্ল্যান্ডে পাঠা। থাইরয়েড গ্ল্যান্ডে টিএসএইচ আসবে, T3 T4 বের করবে। এবার ফুলফিল হয়ে গেল, যতটা দরকার ছিল T3 T4 রক্তে ততটাই আছে। এবার বলবে না না না, আবার একটা সিগন্যাল পাঠা হাইপোথ্যালামাস, এই টিআরএইচ তুই কম বের হয়, এখন ফুলফিল হয়ে গেছে। টিআরএইচ আবার বলবে টিএসএইচ কে, আচ্ছা ভাই তুই এখন কমই যা, থাইরয়েড গ্ল্যান্ডে বেশি যাস না, T3 T4 ঠিকই আছে। তাহলে প্রথমে দরকার ছিল, এক্সিলারেট হয়ে গেল। যখন আবার দরকার পূরণ হয়ে গেল আবার বললো ঠিক আছে এখন ঠিক আছে, এখন কম পাঠা। এটা কি বলা হয়? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। পজিটিভ মানে কি? পজিটিভ ফিডব্যাক মেকানিজম কোথায় দেখা যায়? যখন তোমার বাচ্চারা যখন দুধ খায়। বাচ্চারা যখন দুধ খায় কি হয়? নিপলটা সাক করে, সাক করলে কি হয়? একটা স্টিমুলেশন যায়। স্টিমুলেশনের মাধ্যমে কি হয়? মাসল কন্ট্রাকশনটা বাড়ে। যত বেশি সাক করে তত বেশি কন্ট্রাকশন হয়। এটা একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম। আর অনেক জায়গাতেই আছে। তো এগুলো বুঝতে হবে। পজিটিভ মানে হয়ে যাবে, থামবে আর কমবে আর না। এই জিনিসগুলো। হিট প্রোডাকশন when metabolic rate increases, metabolic rate মানে কি? BMR, বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট মনে আছে?
হ্যাঁ স্যার, বলো ওই ওই তো যখন কি বাংলাতে বলছে, বলো না। একজন সুস্থ মানুষ যখন তার সঙ্গে কমপ্লিট যে রেস্ট স্টেটে হচ্ছে উইথাউট এনি আর কি ফুড ইনটেক, ওই যে 24 ঘন্টা থাকলে পর তার দেহের যে আর কি প্রতি বর্গ কিলোমিটার যে আর কি বর্গ শক্তি কিলোমিটার? সেটাকে বর্গ কিলোমিটার? হ্যাঁ, বর্গ কিলোমিটার। বর্গ মিটার হ্যাঁ কিউবিক মিটার যেটাকে ইংরেজিতে মিটার, হ্যাঁ, সেটাতে যে এনার্জিতে প্রয়োজন করে এনার্জির প্রয়োজন না, যতটা হিট প্রোডাকশন হচ্ছে। একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি হালকা খাদ্য গ্রহণ করার 12 থেকে 18 ঘন্টা পর ব্যক্তির একক আয়তনের ক্ষেত্রফলে যে পরিমাণ হিট প্রোডাকশন হয় সেটাই হচ্ছে তার বিএমআর। এর দ্বারা কি বোঝা যায়? বিএমআর এর দ্বারা বোঝা যায় একজন ব্যক্তির খাদ্য গ্রহণের পর সেই খাদ্যের যে মেটাবলিজম হচ্ছে, মেটাবলিজমের যে হিট প্রোডাকশন হচ্ছে, সেই হিট দেখে বোঝা যায় তার মেটাবলিজমের রেটটা কি। হিট বেশি, রেট বেশি, হিট কম, রেট কম, তাই না? তুমি মনে করো মা রান্না করছে, ঠিক আছে? রান্নাঘরে তুমি পড়ছো। তুমি শুনলে যে প্রচুর সিটি বাজছে রান্নাঘরে। প্রচুর সিটি বাজছে মানে ইসের প্রেসার কুকারের সিটি বাজছে। খুন্তি নাড়াচ্ছে মা প্রচুর। তার মানে তুমি বুঝতে পারছো যে আজকে অনেক বেশি রান্না হচ্ছে। তাই না? মা ঢুকলো রান্নাঘরে ২-১ টা সিটি-ফিটি শুনলাম, বেশি কিছু শুনতে পাইনি। খুন্তি নাড়ানোর দ্বারা মা বেরিয়ে চলে এলো। মানে বেশি রান্না হয়নি। যত বেশি হিট প্রোডাকশন তাহলে বিএমআর এর মাধ্যমে কি বোঝা যায়? একক আয়তনের ক্ষেত্রফলে বেশি হিট প্রোডাকশন মানে ওর মেটাবলিজমও বেশি হয়েছে। হিট প্রোডাকশন কম, মেটাবলিজম কম। এবং এমন একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন বলো যখন বিএমআর বেশি, এমন একটা কন্ডিশন বলো যখন বিএমআর কম। এই যে এক্সট্রা যে কথাগুলো বলি টুক করে লিখে রেখে দেবে এমসিকিউ তে আসার মতো। বলো মেটাবলিজম বেশি কখন হয় আর মেটাবলিজম কম কখন হয়? মেটাবলিজম নিয়ন্ত্রণ করে কে? কোন হরমোন বলতে পারবে? ১-২ টা হরমোন। টিএসএইচ। যখন কারো হাইপারথাইরয়েডিজম হবে মানে থাইরয়েড হরমোন খুব বেশি ক্ষরণ হচ্ছে T3 T4, দেখবে সেই ব্যক্তিগুলো শুকিয়ে যায়। হ্যাঁ, চোখগুলো মনে হয় বেরিয়ে আসছে। মানে থাইরয়েড হয়েছে। থাইরয়েড কি ২ ধরনের হয় তো? একটা অনেক বেশি, একটা কম। তো তাদের ক্ষেত্রে কি মেটাবলিজম অনেক হাই, বডি হিট থাকবে, তার শরীরের টেম্পারেচার দেখার সময় বেশি থাকবে, ও শুকিয়ে যাবে, মেটাবলিজম হাই। তাহলে হাইপার থাইরয়েডিজম মেটাবলিজম হাই থাকে। আর মেটাবলিজম কম কখন থাকে? হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড হরমোন কম কারণ হচ্ছে T3 T4, স্যার মোটা হয়ে যাচ্ছি, ডাক্তারের কাছে গেছিলাম, আমাকে থাইরয়েড টেস্ট দিয়েছে, থাইরয়েডে ধরা পড়েছে স্যার আমার, আমি মোটা হয়ে যাচ্ছি। বলে না মেয়েরা মোটা হয়ে গেলে ডাক্তার বলে না যাও থাইরয়েড টেস্ট করো? যে তাদের কি ধরা পড়ে? হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন কম কারণ হচ্ছে, মেটাবলিজম হচ্ছে না, যা খাচ্ছে তাই জমা হচ্ছে, ফুলেই যাচ্ছে। তাহলে মেটাবলিজম লো কোথায়? হাইপোথাইরয়েডিজম। মেটাবলিজম হাই কোথায়? হাইপার থাইরয়েডিজম। মনে থাকবে? চলো তাহলে when metabolic rate is increased body temperature rises, when it decrease body temperature fall. Some of the energy released during metabolic activity in the form of heat. এই যে মেটাবলিক অ্যাক্টিভিটিতে হিট প্রোডাকশন হয়, মোস্ট এফেক্টিভ অর্গান প্রডিউস মোস্ট অ্যাক্টিভ অর্গান প্রডিউস মোস্ট হিট। যে অর্গান সব থেকে বেশি অ্যাক্টিভ সে তত বেশি হিট প্রোডাকশন করে। এমন একটা অর্গানের নাম বলো সবসময় অ্যাক্টিভ থাকে, কি বলতে পারবে? লাং, হার্ট, ভেরি গুড, কিডনি। অসাধারণ অসাধারণ। ঠিক আছে, তারপর হচ্ছে দ্য প্রিন্সিপাল অর্গান ইনভলভ আর বলছে কোন কোন অর্গান গুলো হিট প্রোডাকশনের সাথে যুক্ত থাকে। স্কেলেটাল মাসল, অবশ্যই তুমি হাঁটাচলা করছো, এই করছো, একটু স্পিডে পড়ছি, হ্যাঁ আজকে শেষ করতেই হবে এটা। এখানে একটু স্পিডে পড়ছি আর তোমরা ক্যাচ করতে পারবে, তোমাদের ব্রেন খুবই শার্প। আমি খুব ভাগ্যবান যে তোমাদের মতো স্টুডেন্ট পেয়েছি। স্কেলেটাল মাসল কন্ট্রাকশন প্রডিউস এ লার্জ অ্যামাউন্ট অফ হিট। স্কেলেটাল মাসল বলতে আমাদের যে বোনস আছে, স্কেলেটাল সিস্টেম আছে, বড় বড় হাড়গুলো যে রয়েছে, সেই হাড়ের সাথে যে মাংসপেশিগুলো যুক্ত তাদেরকে বলে স্কেলেটাল মাসল। এদের এরা কি লার্জ অ্যামাউন্টে হিট প্রোডাকশন করে হাঁটাচলা করছো। মোর ট্রেনাস দ্য মাসল এক্সারসাইজ গ্রেটার দ্য হিট প্রডিউস। যত বেশি মাসল এক্সারসাইজ হবে তত বেশি হিট প্রডিউস হবে। শিভারিং এ র্যাপিড রিপিটেটিভ সাইকেল অফ স্কেলেটাল মাসল কন্ট্রাকশন। শিভারিং মানে তো জানোই, থরথর করে কাঁপা। শিভারিং মানে কি? শিভারিং কখন হয়? যখন কোনো একটা ব্যক্তির মধ্যে কি দেখা যায়? হাইপো না হাইপারথার্মিয়া? হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া মানে তো তার টেম্পারেচার কমে গেছে। এবার বডিতে একটা ডিফেন্স মেকানিজম আছে। ওর শরীরের টেম্পারেচার কমে গেছে। টেম্পারেচার কমে যাওয়া মানে কি? কোন রকম মেটাবলিজম যেগুলো হবে না ঠিকঠাক। কারণ ওদের একটা নির্দিষ্ট টেম্পারেচারই হয়। তো বাঁচাতে হবে। সেজন্য বডি মেকানিজম আছে, শিভারিং হবে। হাত পা থরথর করে কাঁপবে। কাঁপলে কি হবে? হিট প্রোডাকশন হবে। তাহলে এই যে বলছে শিভারিং এ র‍্যাপিড রিপিটেটিভ সাইকেল স্কেলেটাল মাসল কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন ইজ ইনিশিয়েটেড ইফ দেয়ার ইজ এ রিস্ক অফ বডি টেম্পারেচার ফলিং। যদি টেম্পারেচার খুব ফল করে যায় তখন শিভারিং হবে। অ্যান্ড
জেনারেট হিট টু কিপ দ্য বডি ওয়ার্ম, শরীরটাকে গরম রাখার চেষ্টা করবে। দ্য লিভার ইজ ইন্টেন্সলি অ্যাক্টিভ মেটাবলিক্যালি অ্যান্ড সো জেনারেট কনসিডারেবল হিট অ্যাজ এ বাই প্রোডাক্ট। লিভারও কিন্তু খুব বেশি অ্যাক্টিভ এবং মেটাবলিজম লিভারে সবসময় হতে থাকে এবং সেই জন্য খুব হিট প্রোডাকশন করে। মেটাবলিজম রেট অ্যান্ড হিট প্রোডাকশন আর ইনক্রিজ আফটার ইটিং। তুমি যখন খাবার খাচ্ছ, খাবার খেয়ে নিলে তারপরে কিন্তু আমার হিট প্রোডাকশনটা বাড়বে। সেজন্য তো বিএমআর তখনই মাপা হচ্ছে। এমন তো বলা হয় না যে না খেয়ে শুয়ে থাকার পর কত হচ্ছে হিট, সেই হিসাবে তার বিএমআর, এরকম তো হয় না। খাওয়ার পর, কেন? খাওয়ার পরেই তোমার ম্যাক্সিমাম কিন্তু বিএমআরটা বোঝা যায়। মেটাবলিজম রেট অ্যান্ড হিট প্রোডাকশন আর ইনক্রিজ আফটার ইটিং হলো ইন অ্যাডিশন দ্য ডাইজেস্টিভ অর্গান জেনারেট স্মলার অ্যামাউন্ট অফ ফিড ডিউরিং পেরিস্টালসিস অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাকশন ইনভলভড ইন ডাইজেশন। তো তুমি যখন খাবারগুলো খেয়ে নিলে, খাবারটা কি হবে? পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে স্টমাক থেকে, প্রথমে এসোফেগাস থেকে স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইনের মধ্যে তিনটা পার্ট, কি কি বলো? ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। সেখান থেকে চলে যাবে লার্জ ইন্টেস্টাইনের চারটা পার্ট, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগমেট কোলন। তাই না? পড়েছো? ডাইজেস্টিভ সিস্টেম পড়া হয়েছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এই যে একটা পাইপের মাধ্যমে যাচ্ছে পেরিস্টালসিস এর মাধ্যমে কিন্তু হিট প্রোডাকশন হচ্ছে। হিট লস, তাহলে হিট প্রোডাকশন কোথায় কোথায় হয় সেটা আমরা দেখলাম কিভাবে হয় না হয়। এবার আমরা দেখবো হিট লস কিভাবে হয়। মোস্ট হিট লস অকার থ্রু দ্য স্কিন। স্কিনের মাধ্যমে কিন্তু হিট লসটা হয়। স্মল অ্যামাউন্ট আর লস্ট ইন এক্সপায়ার এর। এই যে আমরা প্রশ্বাস নিই, নিঃশ্বাস ছাড়ি, প্রশ্বাস নিই, নিঃশ্বাস ছাড়ি। নিঃশ্বাসের মাধ্যমে আমরা কিন্তু হিট বাইরে ত্যাগ করি। ইউরিনের মাধ্যমে, ইউরিন কিন্তু আমাদের হট থাকে। হ্যাঁ? তো ইউরিনের মাধ্যমে অনেকটা হিট বেরিয়ে যায়। ফিসিস মানে স্টুল, গু, ঠিক আছে? এক কথায় বলতে গেলে সেটার মাধ্যমে কিন্তু বেরিয়ে যায় অনেকটা হিট। হিট লস থ্রু থ্রো হিট লস through the skin, but though not the other route can be regulated. Heat loss through the skin but not the other route can be regulated. বলছে স্কিনের মাধ্যমে হিট লসটা রেগুলেট হয়, কিন্তু আদার মাধ্যমে কোনো রেগুলেশন বলে কিছু নেই। ঠিক আছে? রেগুলেট করার মতো কোনো ব্যবস্থা নেই। তো হিট লস through the skin is affected by difference between body and environmental temperature. এর হিট লস যে স্কিনের মাধ্যমে হচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করে পারিপার্শ্বিক যে টেম্পারেচার সেটার উপর ডিপেন্ড করে। দ্য অ্যামাউন্ট অফ দ্য বডি সারফেস এক্সপোজ অ্যান্ড টাইপ অফ দ্য ক্লোথ। তুমি কি কাপড় পরে আছো, কোন ধরনের কাপড় পরে আছো, সেটাও কিন্তু ডিপেন্ড করে তোমার শরীর থেকে কতটা হিট লস হচ্ছে। আচ্ছা, আমি কি খুব স্পিডে পড়ছি? ক্যাচ করতে পারছো না একটু স্পিড কমাবো? হ্যালো চম্পা, বুঝতে পারছো? হ্যালো চন্দ্রিমা, হ্যাঁ স্যার, ঠিক আছে, আমার ক্ষেত্রে ঠিক আছে। লিহা, লিহা কিছুই বলে না, সারা জীবন চুপই হয়ে গেল। বুঝতে পারছো কিনা বলো? তা আমি এত যদি স্পিডে পড়ে যদি লাভই না হয় তাহলে কি লাভ? নিট ফল জিরো হয়ে যাবে, তো ওই জন্য আবার আসতে বলবো, অসুবিধা নেই। বুঝতে পারছো? ভেরি গুড। তাহলে কি ধরনের কাপড় পরছি, হ্যাঁ, কতটা এরিয়া সারফেসটা এক্সপোজ আছে। আমার এক্সপোজ বলতে ডাইরেক্ট আমি ফুল হাতা পরিনি, হাফ হাতা শার্ট পরেছি, তাহলে এক্সপোজ পার্ট আমার হাতগুলো, তাহলে হিট লসটা বেশি হবে। হ্যাঁ, এই তো। এয়ার ইনসুলেটস এগেইনস্ট হিট লস হোয়েন ট্র্যাপড ইন লেয়ার অফ দ্য ক্লোদিং এন্ড বিটুইন দ্য স্কিন এন্ড ক্লোদিং। মনে করো এই যে আমরা যে জামা কাপড় পরি, জামা কাপড় পরি, মনে করো কেউ যদি তুমি যদি একটা মোটা জ্যাকেট পরো, হ্যাঁ, মোটা জ্যাকেট পরো আর একটা ডাইরেক্ট মোটা জ্যাকেট না পরে একটার উপরে একটা করে তিনটে তুমি সোয়েটার পরলে, ছোট ছোট সোয়েটার, তাহলে কোন ক্ষেত্রে বেশি হিট লস হবে জানো? প্রথমটার ক্ষেত্রে বেশি হবে ক্লাস। দেখো এখানে বলে দিয়েছে সেভারাল লেয়ার অফ লাইট ওয়েট ক্লোথস প্রোভাইড মোর এফেক্টিভ। হ্যাঁ, তারপরে পিডিএফ থেকে তো বুঝতে 405 পেজ, 406, হ্যাঁ। এই লেখাটা বোঝা যাচ্ছে না, কি লেখা আছে একটু পড়ো তো, আমি পিডিএফ থেকে পড়ছি তো, বই নিয়ে আমার কাছে। ইনসুলেশন নাকি এগেইনস্ট লো হ্যাঁ, এনভায়রনমেন্টাল? insulation against low environmental temperatures than one heavy garment. তাহলে এখানে কি বললো, তুমি যদি পাতলা পাতলা 3-4টা পড়ো তাহলে কিন্তু বেশি তোমার হিট কি হবে বলো, কম হিট লস হবে। Heat loss কম হবে। হ্যাঁ, ইনসুলেশন মানে কি, অপরিবাহী, ধরে রাখবে, তোমার তাপটা বের হবে না। ওই জন্য দেখো এখান থেকে আমরা শিখতে পারলাম যে শীতকালে হতে আমাদের একটা মোটা জ্যাকেট না করে 2-3টা পরবো, ছোট ছোট সোয়েটার, হ্যাঁ, পাতলা পাতলা সোয়েটার। তাহলে এই হয়ে গেল আমাদের হিট লসের ব্যাপারটা। ইজি ব্যাপারগুলো, তোমাদের কাছে এগুলো কিছুই না, জল ভাত। তবুও পড়ছো, পড়াও হয়ে যাচ্ছে। মেকানিজম অফ দা হিট লস, আগে কি যে লেখা আছে ঘোলা ঘোলা দিহা পাঠিয়েছে পিড়িয়ে, বুঝতে পারছি না, পড়ো চৌধুরীমা। Mechanism of heat loss. There are four mechanisms of heat loss. First, radiation. Second, evaporation. Third, conduction. Fourth, convection. First, radiation, the main mechanism. When exposed parts of the body radiate the heat away from the body. মানে যেটা বিকিরণ যেটা বলে আর কি, তাপ বিকিরণ যেটা বলছে, এটা মেইন মেকানিজম।
যখন হচ্ছে বডি পার্ট এগুলো এক্সপোজ থাকছে তখন হচ্ছে শরীর থেকে তাপ বিকৃত হয়ে বায়ুমণ্ডলে মিশছে। Second evaporation, when the body is cooled as body heat converts the water in sweat to water vapor. তারপর হচ্ছে যে সেকেন্ড বলছে ইভাপোরেশন বাষ্পীকরণ যেটা বলছে যখন বডি বডি ঠান্ডা হয়ে যাচ্ছে কুলড অ্যাজ বডি হিট কনভার্টস সেটা আবার কি হয়েছে সেই হিট তাপের কনসেপ্ট যেরকম শরীর যখন ঠান্ডা হচ্ছে হিটটা হচ্ছে ওই বাষ্প হয়ে পরে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে আর হচ্ছে ঘাম আকারে। আর থার্ড বলছে কন্ডাকশন, when the clothes and other subjects in direct contact with the skin take up heat. তো বলছে কন্ডাকশন হচ্ছে এটা ওই তাপ পরিবহন, যেটা বলছে যখন ওই ক্লোথস আর আদার অবজেক্টস অন্যগুলো সেগুলো হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট থাকে তোমার স্কিনের সাথে তখন সেইগুলো আর কি ওই শরীর থেকে স্কিন থেকে তাপ মানে হিটটাকে অ্যাবজর্ব করছে। আর সেকেন্ড ফোর্থলি বলছে কনভেকশন, যখন বলছে যে এয়ার পাসিং ওভার এক্সপোজ পার্ট অফ দ্য বডি ইজ হিটেড এন্ড রাইজেস এন্ড কুল এয়ার রিপ্লেসেস ইট সেটিং আপ কনভেকশন কারেন্ট। তো বলছে যে কনভেকশন পরিচলন বাংলায় বলে। হ্যাঁ 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 তো বলছে যখন এই বায়ুটা যখন আর কি পাস করছে ওই এক্সপোজ পার্ট শরীরের যে পার্ট গুলোর উপর থেকে তখন বলছে হিটটা রাইজ করছে। আর হচ্ছে কুল অ্যান্ড কুল আর ঠান্ডা হচ্ছে যেমন এয়ারটা সেই থেকে যেরকম ভাবে আর কি সেখানে পরিবর্তন হয়ে যাচ্ছে সেটাকে করছে। আর সেটিং আপ কনভেকশন কারেন্ট ওই তাপের যে পরিচালন যেরকম হয় ওই রকম ভাবে কুল হয়ে যাচ্ছে। আর হচ্ছে কনভেকশন অলসো কুলস দ্য বডি when the clothes are warm except when they are windproof। তো বলছে আর কি শরীরের যে তাপমাত্রা সেটা হচ্ছে বায়ু দ্বারা মানে পরিবাহিত হয়ে আর কি ঠান্ডা হয়ে যায়। যদি হচ্ছে ওই শুধুমাত্র যদি সেটা উইন্ড মানে যদি সেখানে হাওয়া ঢুকতে না পারে সেই ড্রেসগুলো যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেটা সম্ভব হবে না। তারপর Control of body temperature, the temperature regulating center in the hypothalamus is sensitive to the temperature of সার্কুলেটিং ব্লাড। তো বলছে আমাদের যে হিট রেগুলেটিং সেন্টার হাইপোথ্যালামাসে সেটা হচ্ছে যে আমাদের ব্লাডের যে সার্কুলেশন সেটা হচ্ছে টেম্পারেচার সেটা সেন্সিটিভ আর কি সেটা থেকে সেন্স করতে পারে। আর দিস সেন্টার রেসপন্স টু দ্য ডিক্রিজিং টেম্পারেচার বাই সেন্ডিং নার্ভ ইম্পালসেস। তো বলছে যে এই যে সেন্টার আছে হিট রেগুলেটিং সেন্টার সেটা হচ্ছে শরীর তাপমাত্রা যখন কমে যায় তখন হচ্ছে কিছু নার্ভের সিগন্যাল সেন্ড করে নার্ভ ইম্পালস সেন্ড করে। সেটা কোথায় কোথায় করে সেটা বলা আছে যেমন আর্টেরিওলস ইন দ্য ডার্কনেস আর হচ্ছে বলছে স্কিলেটাল মাসেল। ফার্স্ট বলছে আর্টেরিওলস ইন দ্য ডার্কনেস যেখানে হচ্ছে হুইচ কনস্ট্রিক্ট ডিক্রিজিং ডার্কনেস স্কিন। তো বলছে তখন শরীর তাপমাত্রা যখন কমে যাচ্ছে তখন ওই যে নার্ভ যেগুলো সেগুলো সিগন্যাল সেন্ড করছে আর আর্টেরিওল সেটা ডার্কনেস লেয়ারে সেটা সেটা হচ্ছে কনস্ট্রিক্ট করছে সংকুচিত হয়ে যাচ্ছে এবং হচ্ছে মানে স্কিনের মধ্যে যে ডার্ক মানে পড়ে সেটা কমিয়ে দিচ্ছে এরকম করে হিটকে ধরে রাখছে। আর সেকেন্ডলি হচ্ছে তোমার স্কিলেটাল মাসেল যেটাকে হচ্ছে এটা শিভারিং হচ্ছে এখানে শিভারিং এর ফলে হিটটা জেনারেট হচ্ছে। কারণ দেখো রক্ত গরম, এবার রক্ত যত কম পাস হবে তত তাহলে কম টেম্পারেচার হবে। এবার কি এখানে কি হচ্ছে যে যখন টেম্পারেচার কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে না, না যখন কমে যাচ্ছে যখন কমে যাচ্ছে তখন কি হবে নার্ভ কি করছে আর্টারি গুলোকে কনস্ট্রিক্ট করে দিচ্ছে। কনস্ট্রিক্ট করে দেওয়া মানে কি পাইপটা বড় ছিল ছোট হয়ে গেল মানে খুব দ্রুত রক্ত যাবে, রক্ত বেশি যাবে, যত বেশি রক্ত যাবে তত বেশি হিট হবে কারণ রক্ত কি গরম পদার্থ তাই না। আমি উল্টোটা বলে দিয়েছিলাম। তারপর as heat is conserved body temperature rises। তো বলছে যেরকম করে হিটটা সংরক্ষিত হোক তাপটা সেরকম ভাবে বলছে শরীরের তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। না 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 চন্দ্রিমা উল্টোটা বলে দিয়েছি। বলেছে যে রেসপন্ড টু ডিক্রিজিং টেম্পারেচার বাই সেন্ডিং না, টেম্পারেচারটাকে ডিক্রিজ করা হচ্ছে, বেড়ে গেছে মানে তারপর ডিক্রিজ করতে হবে, ডিক্রিজের জন্য কনস্ট্রিক্ট হয়ে যাচ্ছে। তো কনস্ট্রিক্ট হলে কি হবে কম ব্লাড ফ্লো যাবে, কম ব্লাড ফ্লো গেলে কি হবে কম গরম হবে। এবার ঠিক বললাম তো? এখানে তো তাপমাত্রা কমে যাওয়ার কথাই বলছে কারণ যদি মানে ব্লাড প্রেসার যদি কনস্ট্যান্ট করে যায় তাহলে তো ওর যে বডি টেম্পারেচার সেটা তাহলে তো আর মানে কমার সুযোগ পাবে না। এখান থেকে পড়ো দেখো দিস সেন্টার মানে হাইপোথ্যালামাস রেসপন্ড টু ডিক্রিজিং টেম্পারেচার বাই সেন্ডিং নার্ভ ইম্পালস। বলছে যে হাইপোথ্যালামাস যে সেন্টারটা রয়েছে ডিক্রিজ করবে টেম্পারেচারকে, কিভাবে করবে আর্টারি গুলোকে কনস্ট্রিক্ট করে দিয়ে, কারণ আর্টারি যদি কনস্ট্রিক্ট হয়ে যায় মানে স্কিনে কম টেম্পারেচার যাবে। এবার হ্যাঁ স্কিনে তাহলে কম ব্লাড যাবে, স্কিনে যদি কম ব্লাড যায় তাহলে কি হবে, তাহলে কি হবে বলো টেম্পারেচার লসটাও তো কম হবে তাই তো। যদি তুমি কি বুঝেছো বলো একবার বলো।
আমার মনে হয় তুমি ঠিকই বুঝেছো। না না অ্যাকচুয়ালি হচ্ছে এখানে তো বলছে যে দিস সেন্টার রেসপন্স মানে এই যে নার্ভ সেন্টার সেটা রেসপন্ড করছে ওই হিটে মানে সরি যে হিট রিলেটিং সেন্টার সেটা রেসপন্ড করছে কিসে না বলছে টু ডিক্রিজিং টেম্পারেচার। তো হুম। যখন যখন তাপমাত্রা যখন কমে যাচ্ছে বলছে তখন ওই নার্ভ ইম্পালস গুলো সেন্ড করছে। আর একটা তো বলছে আর্টেরিওলস দ্যাট মিন্স আর একটা হচ্ছে স্টেটেড মাসলস এ হুম। যদি শিভারিং হয় তাহলে তো স্যার হিট জেনারেট হবে। হুম, হুম, আর যদি কনস্ট্রিক্ট করে দেয় তাহলে তো ব্লাডটাও যদি অবশ্যই। মানে কমে যাচ্ছে ভেরি অনেক গুড, র্যাপিড ভেরি গুড, হচ্ছে ভেরি গুড। তুমি তাহলেও তো ঠিকই হিট বলছো। জেনারেট হবে। হ্যাঁ, এবার মনে করো বডির ভিতরের টেম্পারেচারটা কমে গেছে। এবার বডির ভেতরে যদি টেম্পারেচার কমে যায় তাহলে কি আমাকে এমন একটা কিছু করতে হবে যেন আমাদের স্কিন দিয়ে হিট লসটা কম হয়। তো স্কিন দিয়ে হিট লস কখন কম হবে? যখন স্কিনে ব্লাড কম যাবে, তাই না? স্কিনে ব্লাড কখন কম যাবে? যখন স্কিনের যে ব্লাড সাপ্লাইটা যে রয়েছে আর্টারি সেগুলো কনস্ট্রিক্ট হয়ে যাবে। তাহলে ব্লাড স্কিনে কম গেল সেজন্য কম লস হলো। কারণ ভেতরে অলরেডি ডিক্রিজ করে গেছে। আর সেকেন্ড যে মেকানিজম সেখানে কি বলেছে স্কেলেটাল মাসল কি হবে শিভারিং হবে। শিভারিং হলে কি হবে শিভারিং হলে হিট প্রডিউস হবে অ্যাজ হিট ইজ কনজার্ভড। এইভাবে আমরা হিটকে কনজার্ভ করব। বডি টেম্পারেচার রাইজ হয়ে যাবে when it return to normal range। যখন আবার নরমাল হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। দ্য নেগেটিভ ফিডব্যাক মেকানিজম ইজ সুইচড অফ। যখন আবার ঠিক হয়ে যাবে বডি টেম্পারেচার নরমাল হয়ে যাবে কোর টেম্পারেচারটা 38 পয়েন্ট কত আছে 36.8 ডিগ্রি সেন্টিগ্রেড তখন আবার ঠিক হয়ে যাবে। ঠিক বললাম? অনেক সময় হ্যাঁ গুলিয়ে স্যার। যায় অনেক সময় না স্পিডে পড়তে দেখতে দেখতে গুলিয়ে যায়। চলো তারপরেটা চলে আসো। Conversely, when body temperature rises, heat loss is increased by dilation of arterioles, that are increasing blood to the skin, and stimulation of the sweat glands, causing sweating. তো বলছি যে উল্টো ভাবে মানে বলা যায় বিপরীত ভাবে যে যখন শরীরের তাপমাত্রা যখন বৃদ্ধি পাচ্ছে তখন হিট লসটা আর কি মানে বৃদ্ধি পাচ্ছে কিভাবে হচ্ছে সেটা বলছে যে ডাইলেশন অফ আর্টেরিওলস ডাইলেশন যে আর্টেরিওল যেটা আছে সেগুলো আর কি তাদের যে আকারটাকে মানে প্রসারিত হচ্ছে। আর বলছে ইনক্রিজিং ব্লাড ফ্লো টু দ্য স্কিন এবং ওই যে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাচ্ছে স্কিনে আর স্টিমুলেশন অফ সোয়েট গ্ল্যান্ডস কজিং সোয়েটিং। আর হচ্ছে যে সোয়েট গ্ল্যান্ড যেগুলো স্টিমুলেট করছে ঘাম নিঃসরণ করতে। আর এভাবে বলছে যে বডির যে টেম্পারেচার সেটা আর কি কমতে থাকবে নর্মাল রেঞ্জে যখন পৌঁছবে তখন নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে সেটা তখন টার্ন আপ হয়ে যাবে এই পুরো মেকানিজমটা। ভেরি গুড। তারপর Activity of the sweat glands. When body temperature is increased by 0.25 to 0.5 degree centigrade, the sweat glands secrete sweat onto the skin surface. তো বলছে যখন শরীরের তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে 0.25 to 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড তখন হচ্ছে আমাদের যে ঘর্ম গ্রন্থি যেগুলো আছে সেগুলো আর কি ঘাম নিঃসরণ করবে স্কিনের সারফেসে। আর ইভাপোরেশন অফ sweats cools the body। মানে আমাদের যে ঘামগুলো সেগুলো যত আর কি ইভাপোরেট হবে তত মানে বাষ্পীভূত হবে তত হচ্ছে শরীর ঠান্ডা হতে থাকবে বাট মোর স্লোলি ইন হিউমিড কন্ডিশন। কিন্তু যখন আর কি মানে বাইরের পরিবেশের যখন আর কি মানে হিউমিডিটি যখন আর কি আর্দ্রতা যখন বৃদ্ধি পাবে তখন হচ্ছে অনেক স্লোলি তখন যদি ইভাপোরেট হবে আর তাপমাত্রা কমতে যখন সময় বেশি লাগবে। আর লস অফ হিট ফ্রম দ্য বডি বাই ইভাপোরেশন অফ ওয়াটার থ্রু দ্য স্কিন and expired air still occurs even when the environmental temperature is low। তা বলছে যখন আর কি আমাদের বাইরে পরিবেশের যে তাপমাত্রা যখন কম থাকবে তখনও বলছে যে ওই যে আমাদের বডি থেকে হিট লস হবে ইভাপোরেশনের থ্রু দিয়ে আমাদের এবং আমাদের যে এক্সপায়ার্ড এয়ার যেটা কি নিঃশ্বাস বা প্রশ্বাস মাধ্যমিক দিলে আর কি বেরোচ্ছে তখনও হবে যখন আমাদের পরিবেশের তাপমাত্রা কম থাকবে। দিস ইজ কল্ড ইনসেন্সিবল ওয়াটার লস। এটাকে বলছে ইনসেন্সিবল ওয়াটার লস অ্যারাউন্ড 500 ml per day। হাইলাইট এটা করো। মানে মোটামুটি প্রতিদিন 500 ml per day হতে পারে। আর is accompanied by insensible heat loss। হাইলাইট করে রাখো তারপরে আহ, আর বলছে যে regulation of blood flow through the skin, the amount of heat loss from the skin depends largely on the blood flow to the thermal capillaries। তো বলছে যে আমাদের যে শরীরে যে হিট লস যেটা হয় স্কিনের থ্রু দিয়ে সেটা হচ্ছে খুব মানে নির্ভর করে আমাদের যে ব্লাড ফ্লো রক্ত সঞ্চালনের উপরে টার্মাল লেয়ার যে ক্যাপিলারি যেগুলো আছে সেগুলোর উপরে। তো বলছে as body temperature rises এরকম এরকম শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে arterioles dilate। তাপমাত্রা বৃদ্ধি পেলে পরে আমাদের যে arterioles যেগুলো আছে স্কিনের লেয়ারে সেগুলো হচ্ছে আরো রক্ত তখন ক্যাপিলারি তখন আর কি সঞ্চালিত হচ্ছে মানে স্কিনের এতে। আর হচ্ছে স্কিন বিকামস ওয়ার্ম এন্ড পিঙ্ক ইন কালার তখন স্কিন আর কি গরম হয়ে যাচ্ছে পিঙ্ক কালার হয়ে রেডিশ টোন চলে আসছে। in addition in increasing the amount of sweat produced। তো বলছি যে আর এতে হচ্ছে তোমার যে ঘামের যে অ্যামাউন্ট সোয়েটের অ্যামাউন্ট তখন বৃদ্ধি পাচ্ছে। আর the temperature of the skin rises আমাদের ত্বকের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
আর হচ্ছে আরো আর কি হিট আর লস হচ্ছে তাড়াতাড়ি বাই রেডিয়েশনের মাধ্যমে। আর রেডিয়েশন, কন্ডাকশন আর কনভেকশন, এই তিনটে মোডে হচ্ছে আমাদের তখন মানে স্কিন থেকে হিট লস হচ্ছে। হুম। If the environmental temperature is low, or if heat production is decreased, data levels in the dermis are constricted. বলছি যখন আমাদের পরিবেশের তাপমাত্রা যখন খুব কমে যাচ্ছে, বা হচ্ছে যখন হিট প্রোডাকশনটা যখন কমে যাচ্ছে শরীরের মধ্যে, তখন যে আর্টেরিয়াল যেগুলো আছে ডার্মিস লেয়ারে, সেগুলো তখন কনস্ট্রিক্টেড, তখন সংকুচিত হয়ে যাচ্ছে। This reduces blood flow to the body surface, conserving heat. তো বলছে এটা আমাদের যে ব্লাড ফ্লো সেটাকে বডি সারফেসে সেটা কমিয়ে দিচ্ছে, আর যে তাপটাকে শরীরের মধ্যে আটকে রাখতে সাহায্য করছে। আর দ্য স্কিন অ্যাপিয়ার্স পেলার অ্যান্ড ফিল স্মুথ। যেভাবে হচ্ছে আমাদের স্কিন হচ্ছে একটু ফ্যাকাশে লাগছে, আর মানে শীতল অনুভব হচ্ছে। In fever, this is often the result of infection and is caused by release of chemicals called pyrogens from inflammatory cells and invading bacteria. তো হচ্ছে ফিভার হচ্ছে একটা, এটা আর কি ইনফেকশনের ফলে এটা হতে পারে। আর হচ্ছে এটা কজ বাই, হ্যাঁ বলছে পাইরোজেন বা যেটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল হতে পারে, কেমিক্যালস, এগুলোর মাধ্যমে হতে পারে ফিভার ফ্রম ইনফ্লামেটরি সেলস। তো বলছে ইনফ্লামেটরি যে সমস্ত যে সেলগুলো আছে সেগুলো থেকে সার্টেন কেমিক্যালের যে ক্ষরণ হচ্ছে, যেটাকে পাইরোজেন বলা হচ্ছে, সেটার মাধ্যমে হতে পারে। আবার হচ্ছে ইনফেকশনের ফলাফল হিসেবে হতে পারে ইনভেডিং ব্যাকটেরিয়া, আবার কোনো ফরেন কোনো ব্যাকটেরিয়া শরীরে ইনভেড করলে হ্যাঁ, আমি তারপরে বলছি হতে এবার, পারে। হ্যাঁ। ফিভারটা কখন হয়? ফিভারও কিন্তু একটা ডিফেন্সিভ মেকানিজম, ঠিক আছে? তো ফিভার কখন হয়? দিস ইজ অফেন রেজাল্ট অফ ইনফেকশন। যখন কোনো ইনফেকশন হয়, ইনফেকশন মানে কি? ইনফেকশন মানে হচ্ছে বাইরে থেকে যখন কোনো ব্যাকটেরিয়া দ্বারা আমরা ইনফেক্টেড হই। নট অনলি ব্যাকটেরিয়া, ভাইরাস দ্বারাও যখন আমরা ইনফেক্টেড হই। ভাইরাল ফিভার, তাই না? ভাইরাল ফিভারও বলে, ব্যাকটেরিয়াল ফিভার বলে না। তো কমন কোল্ড বলে। কমন কোল্ড তোমার ভাইরাল ফিভার কি বলে? তো এমনিও ফিভার হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়। তোমার কথা ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক, যখন আমাদেরকে ইনফেক্টেড হই আমরা, তখন সার্টেন কেমিক্যাল রিলিজ হয় আমাদের, ঠিক আছে? এই কেমিক্যাল গুলো কোথা থেকে রিলিজ হয় স্যার? এই কেমিক্যাল গুলো রিলিজ হয় আমাদের ডাব্লিউবিসি থেকে হয়। আমাদের যে ডাব্লিউবিসি রয়েছে না, যেমন নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, এরা কি করে? সার্টেন কেমিক্যাল রিলিজ করে। যেমন তাদের মধ্যে একটা কেমিক্যালের নাম কি? পাইরোজেন। এই পাইরোজেনটা কখন তোমার হয়? যখন ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হয়। একটা সেলের মধ্যে বাইরে থেকে একটা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্ট হয়েছে সেলটা, এবং সেখানে যখন ইনফ্ল্যামেটরি কন্ডিশন, ইনফ্ল্যামেশন ব্যাপারটা কি বলতো? একটা প্যাথোলজির বিষয়, হ্যাঁ? ইনফ্ল্যামেশন, ইনফ্লামেশন তোমরা যদিও অল্পটুকু হলেও কমিউনিটি হেলথ নার্সিং এ দেখেছো, কিন্তু এই ব্যাপারগুলো অনেক ব্যাপার রয়েছে। ইনফ্ল্যামেশনের একটা স্টেপ রয়েছে পুরো। তো প্যাথোলজি তোমাদের থাকে না, বিএসসি নার্সিং সেকেন্ড ইয়ারে থাকে। যাই হোক, মোট কথা এটুকু জেনে রাখো যে যখন ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয়, ইনফ্লামেশন কি বলতো? যখন মনে করো কোনো একটা জায়গা তোমার মনে করো লাল হয়ে থাকে, ইনফ্লামেশনের 4টা সাইন আছে, হ্যাঁ? লাল হয়ে থাকবে, গরম হয়ে যাবে, ফুলে যাবে, ব্যথা করবে। ক্যালোর, ডলর, রুবর, ক্যালোর মানে ক্যালোরি থেকে এসছে, মানে তাপ, হিট হয়ে যাবে জায়গাটা। ক্যালোর, ডলর মানে হচ্ছে ক্যালোর, ডলর, রুবর মানে ব্যথা করা, ডলর মানে ফুলে যাওয়া, ঠিক আছে? এন্ড ফাংশনলেস। আমাদের হয় না, ফোড়া-টোড়া উঠলে কিরকম হয়ে যায় জায়গাটা? মনে করো হালকা ছোট্ট একটা ফোড়া উঠছে, জায়গাটা কিরকম হয়ে যাবে? লাল হয়ে যাবে দেখতে। হিট, যখন তুমি আঙ্গুল দিয়ে ছুবে একটু গরম ভাব থাকবে, ব্যথা থাকবে, আর সেই জায়গাটা ফাংশনলেস হয়ে যাবে। এটা হচ্ছে ইনফ্লামেশনের স্টেপ। সরি, ইনফ্লামেশন স্টেপ বলে না এটাকে, ইনফ্লামেশন 4টা সাইন বলে এটাকে। হ্যাঁ, ইনফ্লামেশনটা কিভাবে হয়? ডিটেইলস একটা পুরো একটা চ্যাপ্টারই হয়। মোট কথা আমি ইনফ্লামেশন একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম ইনফ্লামেশনটা কি। ইনফ্লামেশনটা কখন হয়? ব্যাকটেরিয়া দ্বারা যখন ইনফেক্টেড হয় কোনো একটা টিস্যু বা সেল, ঠিক আছে? তারপরে কি হয়? ফিভারে ছিলাম, হ্যাঁ। হ্যাঁ, তারপরে বলছে এখানে যেমন পাইরোজেন, এক্সাম্পল ইন্টারলিউকিন, বলছে ইন্টারলিউকিন 1 এটাও কিন্তু একটা ইনফ্ল্যামেটরি এজেন্ট। ইনফ্লামেশন যে হলো, লাল হয়ে গেল জায়গাটা, হ্যাঁ? মনে করো ফোড়া হয়েছে কারো, অ শরীরের ৩-৪টা জায়গায় বড়, বড় ফোড়া হয়েছে। দেখবে পুরো তার শরীরেই জ্বর চলে আসবে। বলে না? দেখ ও জ্বর চলে আসছে ওর ফোড়ার জন্য। কথাগুলো বলি কিনা আমরা? তো এই জ্বরটা আসলো কি করে? কারণ ব্যাকটেরিয়ার ইনফেকশন দ্বারা, মনে করো স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের জন্য হতেই পারে ফোড়া। ফোড়া হলো। ফোড়ার জন্য যে এই কেমিক্যাল গুলো বেরোলো, কারণ ওখানে ইনফ্ল্যামেটরি প্রসেস হচ্ছে সেই টিস্যুতে। ইনফ্ল্যামেটরি প্রসেস এর জন্য যে এই কেমিক্যাল গুলো রিলিজ হচ্ছে, সেই কেমিক্যাল গুলো কি করে? বডি টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয়। এত গল্প করছি একটা জিনিসই বোঝানোর জন্য, যে ফিভার হচ্ছে একটা ডিফেন্সিভ মেকানিজম। ফিভার কেন হয়? কিছু সার্টেন কেমিক্যাল রয়েছে, যেমন ইন্টারলিউকিন 1, পাইরোজেন, ঠিক আছে? এরা কি করে?
টেম্পারেচারটাকে বাড়া দেয়। অ্যাক্ট অন দ্য হাইপোথ্যালামাস। কি করে বাড়ায়? এরা হাইপোথ্যালামাসে গিয়ে কাজ করে। হুইচ রিলিজ প্রস্টাগ্ল্যান্ডিন। হাইপোথ্যালামাসকে যখন খোঁচা মারে ইন্টারলিউকিন 1, বলে স্যার টেম্পারেচার বাড়ান না। হাইপোথ্যালামাস বলে ঠিক আছে দাঁড়াও। এই প্রস্টাগ্ল্যান্ডিন তুই এক কাজ কর, দ্যাট রিসেট দ্য হাইপোথ্যালামিক থার্মোস্ট্যাট টু হায়ার টেম্পারেচার। প্রস্টাগ্ল্যান্ডিনকে বলে যা টেম্পারেচারটা বাড়া। দ্য বডি রেসপন্ড বাই অ্যাক্টিভেটিং হিট জেনারেটিং মেকানিজম, যেমন শিভারিং, থরথর করে কাঁপছি, জ্বরে কাঁপি না, ভেসোকনস্ট্রিকশন। ভেসোকনস্ট্রিকশন যদি হয় মানে ভেসেলগুলো কি হচ্ছে কনস্ট্রিক্ট করে যাচ্ছে। আনটিল দ্য নিউ হাই টেম্পারেচার ইজ রিচ, হোয়েন দ্য থার্মোস্ট্যাট ইজ রিসেট টু দ্য নর্মাল লেভেল, হিট লস মেকানিজম ইজ অ্যাক্টিভেটেড। দিস ইজ প্রফিউজ সোয়েটিং অ্যান্ড ভেসোডাইলেশন। ভেসোডাইলেশন হবে, প্রফিউজ সোয়েটিং হবে, তখন এইভাবে আবার তোমার টেম্পারেচার লো হয়ে যাবে। তো ওয়ার্ম পিঙ্ক বলছে অ্যাকম্পানিড বাই ওয়ার্ম পিঙ্ক স্কিন আনটিল বডি টেম্পারেচার ফল টু দ্য নর্মাল রেঞ্জ অ্যাগেইন। This shivering, sometimes referred to as a chill, followed by profuse sweating is known as রাইগর। যখন এই যে শিভারিং হয় এটাকে রাইগরও বলা হয়। তোমরা কথা শুনেছো রাইগর মর্টিস, কথাটা শুনেছো কখনো? শুনেছো বিভিন্ন মুভিতে? হ্যাঁ স্যার শুনেছি। বলো বলো রাইগর মর্টিস কি জিনিস বলো। ওই তো যেটা হচ্ছে উইদিন 4 to 12 আওয়ার্স আমাদের যে মাঝে কনস্ট্রাকশন যেটা হয়, সংকলন যেটা হয়, দ্যাট ইজ কল্ড রাইগর মর্টিস। ভেরি গুড। ডেটের 2 ঘন্টা পর থেকে শুরু হয় এটা। হ্যাঁ, পুরো মানে শরীরের পুরো মাংসপেশিগুলো কনস্ট্রিক্ট করে যায়, রাইগর মর্টিস বলে ওটাকে। তো ওই জন্য বলা হয় না এই পেশেন্ট মারা গেলে সঙ্গে সঙ্গে দিবি না ডেথ সার্টিফিকেট, ওয়েট করা 2 ঘন্টা তো মিনিমাম, 4 ঘন্টা করতে হয়, তারপরে দাও। রাইগর মর্টিস শুরু হোক, ওইটাই হচ্ছে বলো না যে ডেথ হয়েছে কিনা একদম কনফার্মেটরি সাইন বলো। তুমি এটা বললে হবে না যে ডেথের কনফার্মেটরি সাইন এটা না, যে শ্বাস প্রশ্বাস চলছে না স্যার, হৃৎপিণ্ড কাজ করছে না, এরকম অনেক কন্ডিশন দেখা গেছে। ডেট বলে ঘোষণা করেছে, তারপর পেশেন্ট উঠে বসে পড়েছে, ব্যাস ডাক্তারের গেল রেজিস্ট্রেশন নাম্বার। তো রাইগর মর্টিস ইজ দ্য কনফার্মেটরি সাইন অফ দ্য ডেথ। বুঝেছো? এটাও কিন্তু বলে দিলাম, একটা এমসিকিউ হয়ে গেল। ডেথের কনফার্মেটরি টেস্ট কি? যে অপশন থাকবে এরকম যে নার্ভাস সিস্টেম বন্ধ হয়ে যাবে, হার্ট বন্ধ হয়ে যাবে, সার্কুলেশন রেসপিরেশন বন্ধ হয়ে যাবে, আর একটা অপশন থাকবে রাইগর মর্টিস, এটাই হবে। তাহলে ফিভার, মোট কথা এত কিছু আমরা ইংলিশে পড়লাম। এক কথা যদি বলি, ফিভার হচ্ছে যখন আমরা ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হব এবং হওয়ার পর আমাদের সার্টেন কেমিক্যাল রিলিজ হবে। সেই কেমিক্যালটা যখন হাইপোথ্যালামাসকে খোঁজা মারবে, একটু টেম্পারেচার বাড়ান, হাইপোথ্যালামাস প্রোস্টাগ্ল্যান্ডিনের মাধ্যমে টেম্পারেচারটা বাড়াবে। আর বাকি আর অনেক কিছুই হচ্ছে, সেটা তোমরা অলরেডি এর আগে যা যা পড়েছো ওগুলোই লেখা আছে। হাইপোথার্মিয়া, হাইপোথার্মিয়া মানে কি? টেম্পারেচার যখন কমে যাবে। দিস ইজ ডিফাইন্ড অ্যাজ এ কোর টেম্পারেচার। হাইপোথার্মিয়া কি? দিস ইজ ডিফাইন্ড অ্যাজ এ কোর। এক্সাম্পল রেকটাল। হ্যাঁ, তোমাদেরকে যদি বলা হয় আচ্ছা তুমি তো পেরিফেরাল টেম্পারেচার তো মাপতে পারছো, এক্সিলাতে থার্মোমিটার ধরলে, এক্সিলা মানে জানো তো কি? কুচকি, কুচকি হাতের কুচকি বলি না, তাই তো? ওখানে ধরে তো টেম্পারেচার মাপার জন্য। বাচ্চাদের ক্ষেত্রে মুখে ঢোকা, ওটা আলাদা ব্যাপার। তো আর যদি বলা হয় ঠিক আছে তুমি তো এটা তো সুপারফিশিয়াল টেম্পারেচারটা মাপলে, হ্যাঁ, তাহলে তুমি বলো তো কোর টেম্পারেচার কিভাবে মাপবে? তখন বলতে হবে কোর টেম্পারেচার, হ্যাঁ রেকটাম ধরতে হবে, রেকটাল টেম্পারেচার বিলো 35 ডিগ্রি অ্যাট এ কোর টেম্পারেচার বিলো 32 ডিগ্রি। যদি কোর টেম্পারেচার কাকে বলবে? হাইপোথার্মিয়া কাকে বলা হবে? যখন স্যার কোর টেম্পারেচার বিলো 32 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তো সেটাকে হাইপোথার্মিয়া বলা হয়। কম্পেনসেটরি মেকানিজম দ্যাট নর্মালি রিস্টোর দ্য বডি টেম্পারেচার। কম্পেনসেটরি মানে কি? সেই কমে গেছে টেম্পারেচার, তাকে বাড়াতে হবে। বডির ডিফেন্সিভ মেকানিজম, এটাও একটা ডিফেন্সিভ, ওয়ান টাইপ অফ ডিফেন্সিভ মেকানিজম। কম্পেনসেটরি মেকানিজমের মাধ্যমে নর্মালি আবার বডি টেম্পারেচার রিস্টোর হবে। হ্যাঁ, বডি টেম্পারেচার শিভারিং হবে, তার জন্য কি করতে হবে? শিভারিং করতে হবে। শিভারিং মানে কি? পুরা কাঁপুনি কাঁপুনি। বলতো কোন জ্বরে আমরা কাঁপুনিও দেখতে পাই, তারপরে হচ্ছে সোয়েটিং স্টেজও দেখতে পাই, হিট স্টেজও দেখতে পাই? ম্যালেরিয়া। ভেরি গুড। ম্যালেরিয়া কখনো হয়েছিল কারো? হয়নি। না ম্যালেরিয়া কি স্যার। হয়? প্রথমে কি হবে? প্রচুর জ্বর, তারপরে কি হবে? প্রচুর ঘাম, তারপরে কি হবে? তারপর আবার কাঁপুনি দিয়ে কাঁপবে তখন তুমি আবার। চিল স্টেজ, সোয়েট হিট চিল, সোয়েট হিট চিল, উল্টো বলে দিলাম, হিট সোয়েট চিল, হিট সোয়েট চিল, ঠিক আছে? তারপরে হচ্ছে এই তো দেয়ার ইজ কনফিউশন অ্যান্ড ডিসএন্টিটেশন। হ্যাঁ, যদি হাইপোথার্মিয়া হয় তাহলে কি কি হবে? বলছে দেয়ার ইজ কনফিউশন, মাথা ঠিকঠাক কাজ করবে না, ডিসওরিয়েন্টেশন হবে, ঠিকঠাক ভাবে তুমি দাঁড়াতে পারছো না, এইদিক একবার বাদিক একবার ডান দিক, ডিসওরিয়েন্টেশন। ডেথ ইউজুয়ালি অকার হোয়েন টেম্পারেচার ইজ ফল বিলো 25 ডিগ্রি। তাহলে একটা মানুষ কখন হাইপোথার্মিয়াতে মরবে? যখন তার বডি টেম্পারেচার, শুধু বডি টেম্পারেচার বলে না, কোর বডি টেম্পারেচার 25 ডিগ্রির নিচে যদি হয়ে যায়, সেই মানুষকে বাঁচানো যাবে না।
ইন্ডিভিজুয়াল অ্যাট দ্য, এখানে কিন্তু ভালো একটা এমসিকিউ টাইপের হয়ে গেল, কিন্তু হাইলাইট করো এগুলো। ইন্ডিভিজুয়াল অ্যাট দ্য এক্সট্রিম অফ এজ আর প্রোন টু হাইপোথার্মিয়া, বলছে যে যারা এক্সট্রিম অফ এজে রয়েছে, এক্সট্রিম অফ এজে কারা থাকে? বাচ্চারা থাকে আর বুড়োরা থাকে। হয় বয়স অনেক কম, হয় বয়স অনেক বেশি, এটাকে বলা হয় এক্সট্রিম অফ এজ। এরা হচ্ছে হাইপোথার্মিয়াতে ভোগার বেশি চান্স থাকে এদের। বিকজ টেম্পারেচার রেগুলেশন ইজ লেস এফেক্টিভ ইন বেবিজ, এদের টেম্পারেচার রেগুলেশনটা ঠিকঠাক ভাবে হয় না। ইয়াং পিপল অ্যান্ড older adult, less effective in babies, young people and older adult, বয়স্ক এবং বুড়ো। তারপরে কি হচ্ছে, আর কি করে স্কিনের কাজ কি? স্কিনের তাহলে বডি টেম্পারেচার দেখো কতক্ষণ ধরে পড়লাম। স্কিনের মেইন কাজ কিন্তু বডি টেম্পারেচার মেনটেন করা। হ্যাঁ, ওই তোমার নোংরা যেগুলো বের করা, ওগুলো কিডনি আর ফুসফুসি সব করে দেয়, মেইন কাজটা করে দেয়। এবার হচ্ছে ভিটামিন ডি। বলছে যে লিপিড বেস সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য স্কিন কল্ড 7 ডিহাইড্রোকোলেস্টেরল, হাইলাইট করো। আমাদের শরীরে যে ভিটামিন ডি তৈরি হয়, সেটা তৈরি হয় কার থেকে? 7 ডিহাইড্রোকোলেস্টেরল, এক রকমের লিপিড যেটা আমাদের স্কিনে থাকে এবং আল্ট্রাভায়োলেট রের সাহায্যে, সূর্যের আলোর সাহায্যে কি তৈরি করে? ভিটামিন ডি তৈরি করে। ঠিক আছে, এবং দিস ইজ ডিসকাস ফার্দার ইন চ্যাপ্টার 11। তো এই চ্যাপ্টার 11 ভালো করে জানতে পারবে, ওই ভিটামিনের চ্যাপ্টারটা হয়তো। দিস ভিটামিন ইজ ইউজ উইথ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট ইন দ্য মিনারেলাইজেশন অ্যান্ড মেইনটেইন অফ দ্য বোন। তাহলে এই ভিটামিনের কাজ কি? এই যে ক্যালসিয়াম এবং ফসফেট, মিনারেলাইজেশন মানে জানো কি? শোনো তাহলে, মিনারেলাইজেশন উল্টোটা, অ্যান্টোনিমস হচ্ছে ডিমিনারেলাইজেশন। মিনারেলাইজেশন, ডিমিনারেলাইজেশন। মিনারেলাইজেশনের সময় কি কি হয়? ফসফেট ক্যালসিয়াম বোনসে গিয়ে অ্যাড হয়। তুমি ছোট থেকে বড় হয়েছে, তোমার বোনস গুলো বড় হয়েছে, মোটা হয়েছে, তাই না? তাহলে কি হয়েছে? তোমার ক্যালসিয়াম বোনস গুলো মোটা কি করে হলো? বড় কি করে হলো? তুমি যে খাবার খাচ্ছ, সেই খাবার থেকে ক্যালসিয়াম ফসফেট গিয়ে গিয়ে জমা হচ্ছে, হাড্ডিতে জমা হতে 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 হাড্ডিটা মোটা হলো, বড় হলো, হ্যাঁ, মজবুত হলো। এটাকে বলে মিনারেলাইজেশন। ডিমিনারেলাইজেশন মানে সেখান থেকে বেরিয়ে আসা, ক্যালসিয়াম বেরিয়ে যাওয়া, হাড় থেকে ক্ষয়ে যাওয়া, যেটা বয়স বয়স হয়ে গেলে হবে, আমাদের সবার হবে, তোমাদেরও হবে, আমারও হবে, ডিমিনারেলাইজেশন। তাহলে ভিটামিন ডি এর কাজ কি? ক্যালসিয়াম ফসফেট কি মিনারেলাইজেশনে সাহায্য করা। ব্যাস, গল্প শেষ। এবার চলে আসো কিউটেনিয়াস সেন্সেশন। সেন্সরি রিসেপ্টর ইনক্লুডিং সাম স্পেশালাইজড স্ট্রাকচার, এক্সাম্পল প্যাসিনিয়ান কর্পাসেলস। মনে আছে কি প্যাসিনিয়ান কর্পাসেলস পড়েছিলে তুমি? হ্যালো, ডার্মিসে প্যাসিনিয়ান কর্পাসেল কি? এক রকমের নার্ভ এন্ডিং, কি করে? বিভিন্ন রকমের স্টিমুলেশন রিসিভ করে। তাহলে এটাও তো একটা কাজ স্কিনের, বিভিন্ন রকমের স্টিমুলেশন রিসিভ করা। স্টিমুলেশন জেনারেট ইম্পালস ইন সেন্সরি নার্ভ হুইচ আর ট্রান্সমিটেড টু দ্য সেরিব্রাল কর্টেক্স ওয়েন দে আর পারসিভ। ওই ডার্মিস পড়ার সময় আমরা পড়েছিলাম এগুলো। সাম এরিয়া হ্যাভ মোর অ্যাবান্ডেন্ট সেন্সরি রিসেপ্টর, কিছু কিছু স্কিনের জায়গায় খুব বেশি পরিমাণে রিসেপ্টর, সেন্সরি রিসেপ্টর থাকে। সেন্সরি রিসেপ্টরের কাজ হচ্ছে রিসিভ করা, কোনো একটা স্টিমুলেশন রিসিভ করা, রিসিভ করে কোথায় পাঠিয়ে দেওয়া? ব্রেনে পাঠিয়ে দেওয়া। যেমন বলছে লিপ এবং ফিঙ্গার টিপে অনেক বেশি পরিমাণে কিন্তু সেন্সরি রিসেপ্টর থাকে, এটাকে হাইলাইট করো। এই জন্য দেখো লিপে বলো বা ফিঙ্গার টিপসে বলো, হালকা চিমটি কাটলেও বেশি ব্যথা লাগে, লাগে না? হ্যালো, Yes, sir. হ্যাঁ। তারপরে হচ্ছে কালেক্টিভলি দ্য সেন্সরি রিসেপ্টর এনেবল ফাইন ডিসক্রিমিনেশন বিটুইন ওয়াইড রেঞ্জিং সেন্সেশন আর ভেরি স্পেসিফিক এরিয়া অফ দ্য স্কিন। বলছি কত ডিসক্রিমিনেশন দেখো না, কখনো পাচ্ছি হালকা ব্যথা, হালকা হাওয়ার একটা সেন্সেশন, তারপরে কত রকমের সেন্সেশন পাই। তাহলে এত রকমের সেন্সেশন কি করে হচ্ছে? বিভিন্ন রকমের সেন্সরি রিসেপ্টর আছে, এজন্য হচ্ছে। এবং স্পেসিফিক এরিয়াতে স্পেসিফিক সেন্সরি রিসেপ্টর থাকছে। অ্যাবজর্পশন কি? স্কিনের আরেকটা কাজ কি? অ্যাবজর্পশন করা। কি অ্যাবজর্ব করা? দিস প্রপার্টি ইজ লিমিটেড বাট সাবস্টেন্স দ্যাট ক্যান বি অ্যাবজর্ব ইনক্লুড সাম ড্রাগ when applied as transdermal patches, example nicotine as aid to smoking cessation, hormone replacement therapy during the menopause। বলছি কিছু কিছু ওষুধ ডাইরেক্ট স্কিনে লাগাতে দেওয়া হয় কিনা? মলম, মলম জাতীয় আরো অনেক কিছু। স্কিনের যদি অ্যাবজর্ব ক্ষমতা না থাকে, তাহলে ওষুধটা কি করে ভেতরে যাবে? তাই তো। তো এটা দেখে নেবে কি ওষুধ দেওয়া হয়। রিপ্লেসমেন্ট থেরাপি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয়। যাই হোক, মোট কথা অ্যাবজর্পশন একটা বৈশিষ্ট্য আছে স্কিনে। আর এক্সক্রিশন, যেটা অলরেডি আমরা প্রথমেই বলে দিয়েছি, বিভিন্ন রকমের তোমার আনওয়ান্টেড সাবস্টেন্স গুলোকে বের করা হয়। দ্য স্কিন ইজ এ মাইনর এক্সক্রিটরি অর্গান ফর সাম সাবস্টেন্স ইনক্লুডিং সোডিয়াম ক্লোরাইড। ঘামের মাধ্যমে, ঘাম টক কেন? সোডিয়াম ক্লোরাইড থাকে। এক্সেস সোয়েটিং মে লিড টু লো ব্লাড সোডিয়াম লেভেল। প্রচুর ঘামছো সারাদিন, কলেজ থেকে ক্যান্টিন থেকে হোস্টেল, আবার হোস্টেল থেকে রুমে গিয়ে পুরো সারাদিন এত ঘেমেছো, একদম পুরো তোমার একদম ফিল করছে, এমন মনে হচ্ছে মাথা ঘুরছে, শরীর ভালো লাগছে না। কেন হচ্ছে? কারণ তোমার সোডিয়াম লেভেলটা বেরিয়ে গেছে।
সোডিয়াম অনেক কমে গেছে, সেটাকে বলা হয় হাইপোনাট্রিমিয়া। সোডিয়াম লেভেল যদি কমে যায় সেটাকে বলা হয় হাইপোনাট্রিমিয়া। ক্যালসিয়াম লেভেল যদি কমে যায় সেটাকে বলা হয় hypokalemia. ভেরি গুড। ইউরিয়াও কিন্তু আমাদের স্কিন দিয়ে বেরিয়ে আছে, স্পেশালি হোয়েন কিডনি ফাংশন ইজ ইম্পেয়ার্ড। এবার সাধারণত ইউরিয়া কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বের হয়। এবার কারো কিডনি খারাপ, তখন কি হবে? স্কিন কিছুটা বের করতে পারে, সব না। সব বের করলে তো হয়ে গেছিল, তাহলে কিডনি খারাপ থাকলেও মানুষ বেঁচে যেত। তারপরে বলছে অ্যারোমেটিক সাবস্টেন্স, এক্সাম্পল গার্লিক এন্ড আদার স্পাইসেস। চলো শেষ করে দিলাম। দেখো, আর এটা উন্ড অফ হিলিং, এটা কিন্তু তোমাদের সিলেবাসে নাই। কেন? উন্ড হিলিং এটা কিন্তু প্যাথোলজির মধ্যে পড়ে, এটা কিন্তু অ্যানাটমির মধ্যে পড়ে না। এটা যদি নাও পড়ো এই টপিকটা, কোনো অসুবিধা নেই, তুমি নিজে চাইলে পড়ে নিতে পারো, আমি এটা পড়াবো না। অ্যানাটমি না, এটা প্যাথোলজির পড়া, এই আর কি টপিক। তাহলে স্কিন শেষ করে দিলাম। বাবা কত বড় চ্যাপ্টার! চ্যাপ্টারটা অত বড়ও না, কিন্তু শেষ হতে আমাদের কটা ক্লাস লাগলো? এটা নিয়ে কটা ক্লাস?